বাংলাদেশি পণ্যের উপর 20% বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে এখন শুল্ক ছাড়ালো 35%। প্রতিযোগী দেশগুলোর তুলনায় এ শুল্ক হার কাছাকাছি হওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করলেও নিশ্চিন্ত হতে পারছেন না মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারকরা। আমরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কিন্তু এখানে আত্মতুষ্টির কোনো আমাদের সুযোগ নাই। এই কারণে চীনের সাথে আমেরিকা যে একেবারে সমঝোতা করবে না, এটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। কাজেই তাদের যদি 30% থেকে 20% চলে আসে, তাহলে কিন্তু আমরা একটি চাপের মুখে পড়ব। সিমিলারলি ভারতের 25%, কিন্তু ভারত কিন্তু নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় কিন্তু এই 25% থেকে 20% এবং 20%-এর কমও হতে পারে, আমরা শুনছি 15% হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে শুল্ক হার যদি পরিবর্তন নাও হয়, তাতেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে প্রায় 5 থেকে 10%। এতে করে শঙ্কা আছে 20% পর্যন্ত চাহিদা কমার। আর তাহলে উদ্যোক্তাদের শঙ্কা, ক্রয়াদেশ কমবে বাংলাদেশি পোশাকেরও। মূল্যস্ফীতি বাড়বে, কিছুটা তো বাড়বে। সেই বাড়তির দামের কারণে হয়তোবা কোথাও কিছুটা সেল কমবে। সেল কমলে আমাদের কিছু অর্ডার কমতে পারে, যেগুলো আমরা আশঙ্কা করছি। আর তাই বাড়তি শুল্ক 20% নামিয়ে এনে আত্মতুষ্টি না হয়ে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। সেই সঙ্গে দাবি, বন্দর, জ্বালানি ও রাজস্ব বিভাগ সহ অভ্যন্তরীণ সব বাধা দূর করার উদ্যোগ নিক সরকার। ইন্টারনাল যে ফ্যাক্টরগুলো আছে, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকিং খরচ, আমাদের লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো আমাদেরকে আসলে শক্ত হতে হবে। প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সব ক্ষেত্রে এমন ভাবে আমাদেরকে আগাতে হবে যেখানে আমরা অন্যদের ক্ষেত্রে এই জায়গাটাতে যাতে আমরা পিছিয়ে না পড়ি। শিল্প উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে দ্রুত রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা দরকার। আর এর জন্য গবেষণা ও উদ্ভাবনে সরাসরি সরকারি সহায়তা চান তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছর অনেকটা তড়িঘড়ি করেই ছাপাতে হয় বিনামূল্যের পাঠ্য বই। তাই জানুয়ারির শুরুতে তো নয়, নতুন বই হাতে পেতে লেগে গেছে আরও অন্তত 4 মাস। তবে বইয়ের মান নিয়ে ছাড় না দেওয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন। গত বছরও মানহীন বই দিয়েছে 77টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিকে 48টি ছাপাখানা এবং মাধ্যমিকে 29টি ছাপাখানা দিয়েছে মানহীন বই। চিহ্নিত হওয়া মানহীন এমন বইয়ের সংখ্যা প্রায় 16 লাখ। মানহীন বই দেয়া প্রকাশকদের এরই মধ্যে চিঠি দিয়েছে এনসিটিবি। নিয়ম না মানলে অর্থদণ্ড। যে সকল প্রেসের এগেনস্টে মানহীন বই দেওয়া হয়েছে, তাদেরকে আমরা শোকজ করেছি। রিপ্লেস করার কথা বলা হয়েছে, 15 দিনের মধ্যে রিপ্লেস করবে। যদি রিপ্লেস না করতে পারে, তাহলে তাদের যে অর্থ জমা আছে এনসিটিবিতে, সেই অর্থটা কর্তন করে নেওয়া হবে। তার মানে এই পানিশমেন্টের আওতায় তাদেরকে আনা হবে। এনসিটিবি বলছে, ঘুরে ফিরে এসব প্রকাশনীর কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য বই। প্রিন্টিংয়ের ইকোসিস্টেমে বাংলাদেশে 116টা প্রেস আমাদের সর্বোচ্চ পার্টিসিপেট করে। তার মানে এরাই ঘুরে ফিরে কাজগুলি করতে থাকে আর কি। শিক্ষা গবেষকরা বলছেন, প্রকাশকদের এই চক্রের কাছে জিম্মি হয়ে আছে বই ছাপানো কার্যক্রম। অশুভ চক্রের হাতে আমাদের এই এনসিটিভির যে পাঠ্যপুস্তক ছাপানোর যে প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে, প্রত্যেক বছর একই সমস্যা তৈরি হয় এবং একইভাবে বলা হয় যে ভবিষ্যতে আমরা স্টেপ নেব, ভবিষ্যতে কখনোই আর আমরা কোনো পদক্ষেপ দেখতে পাই না। বন্ধ হওয়া অত্যন্ত জরুরি, না হলে আমাদের রাষ্ট্রের যে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা প্রতি বছরই হবে, ভবিষ্যতেও হবে। চলতি বছর বইয়ের মান নিয়ন্ত্রণে আরও বেশি নজরদারির কথা বলছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 2024 সালের জুলাইয়ের শুরু থেকেই শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করতে থাকে। এই আন্দোলন 9 দফার দাবি থেকে সরকার পতনের 1 দফায় রূপ নেয়। 3রা আগস্ট আন্দোলনের 34তম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ব্যানারে অংশ নেয় হাজার হাজার মানুষ। সেখান থেকেই সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে। 4 আগস্ট সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির প্রভাব দেখা যায় রাজধানীর সড়কে। ওই দিন স্বাভাবিকের চেয়েও যানবাহন ছিল কম। সকাল থেকেই রাজধানীর শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়, ঘটে হতাহতের ঘটনা।
বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ বাধে। শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর কারওয়ান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায়। তারপর বাংলা মোটরে শুরু হয় সংঘর্ষ। তখন বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটতে দেখা যায়। শুধু শাহবাগ বাংলা মোটর নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই চলে সংঘর্ষ। এর পরিণতি গড়ায় 93 জনের প্রাণহানি আর শত শত আহতে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা শহর এবং উপজেলা সদরে কারফিউ জারি করা হয়। এদিন রাতেই মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে মঙ্গলবারের বদলে 5ই আগস্ট সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা আসে। সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিন ছাত্র জনতা শাহবাগ ও জাতীয় শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলে অবস্থান নেয় বলে জানান শিক্ষার্থীরা। লাশের মিছিল যে হয়েছিল, 4টা লাশের যে মিছিল, ঐতিহাসিক সেই মিছিলটা আমাদের সামনে আসলো। তখন আমরা মিছিলের সাথে অংশগ্রহণ করি। মিছিলে অংশগ্রহণ করার পর যখন নাকি আমরা শাহবাগ থানার সামনে যাই, তখন শাহবাগ থানা থেকে আবার আমাদের উপরে গুলি চালানো হলো। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। 2024 সালে 4 আগস্ট বেলা 11টায় এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় যায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকে প্রতিহত করতে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। গুলিতে জেলায় প্রথম শহীদ হন সাদ আল আফনান। সে সময় আন্দোলনকারীদের ধাওয়ায় নিজ বাড়ির ছাদে অবস্থান নেন যুবলীগ নেতা AKM সালাউদ্দিন টিপু। আন্দোলনকারীরা টিপুর বাসভবনের সামনে পৌঁছালে টানা 4 ঘণ্টা থেমে থেমে গুলি চালাতে থাকে টিপু ও তার বাহিনী। গুলিতে মৃত্যু হয় কয়েকজনের, আহত হন অনেকে। এক পর্যায়ে বাড়ির পেছনের দরজা দিয়ে টিপু ও তার পরিবার পালিয়ে যায়। আলাদা 2টি মামলায় টিপুকে প্রধান আসামি ও 165 জনের নাম উল্লেখ সহ 800 জনকে আসামি করা হয়েছে। এই মামলাগুলোর অপরাধীগুলোকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্মীবাসীকে এই কলঙ্ক এবং ফাঁদ থেকে মুক্তি দিক। টিপু সহ জড়িতদের বিচার ও গ্রেপ্তার নিশ্চিতের দাবি জানান নিহতদের পরিবারের সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আকুল আবেদন, তারা আমাদের যেন সুচিকিৎসার জন্য যে বাজেট করা হয়েছে ওই বাজেটগুলো দিয়ে যেন আমাদেরকে সুচিকিৎসা করায়। যে আমার সন্তানকে আমাদের বুকের থেকে লয়ে গেছে, তার সে টিপু এবং টিপুর বাহিনী, টিপুর বাইরে সবাই জানি আল্লাহ তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করায়। আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানান লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের এজাহার অনুযায়ী 700 থেকে 800 লোকের একটা সমাগম ছিল। আমরা মাত্র 113 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। আমাদের কিছু কোয়ালিটি অ্যারেস্ট সম্পূর্ণ হলে এবং সমস্ত আসামি শনাক্ত সম্পূর্ণ হলে আমরা মামলা চার্জশিট দিয়ে দেবো। শিগগিরই সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করা হবে, এমনটাই প্রত্যাশা জুলাই শহীদ পরিবার ও আহতদের। ডিবিসি নিউজ ডেস্ক। পরিবারের অভাব ঘোচাতে 5 বছর আগে ঢাকায় পাড়ি জমান নেত্রকোনা সদরের চরপাড়া নন্দীপুর গ্রামের রাজন মিয়া কাজ করতেন আকিজ গ্রুপে। গেল বছরের 19শে জুলাই রাজধানীর রামপুরার আন্দোলন চলাকালে হোটেলে নাস্তা খেতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন রমজান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। রমজানের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারেনি তার বাবা মা। সকলে মিলে তাড়াতাড়ি আমার বুতের লাশ দাফন করে কবর বাড়িতে করতে আমি একটু পালাবি তো দেখতেও পাচ্ছি না আমার বাবার মুখটা। ঢাকা গেছিল সংসার ফাল ধরানোর লেগে। ঢাকা গিয়ে তো আমরা গুলি খাইছে, রামপুরা উমার লাইন গুলি খাইছে। আমার জানা দিতে খুব কষ্ট হয়েছে পুলিশের ঠাওয়ার লাগিয়া। কেন্দুয়ার বৈখরহাট ভুইয়াপাড়া গ্রামের শ্রমিক জিন্নাতুল ইসলাম খোকন স্ত্রী ও মাকে নিয়ে থাকতেন গাজীপুরে। 5ই আগস্ট ঢাকার মিছিল থেকে আর বাড়ি ফেরা হয়নি তারও। আমার স্বামী গাড়ি চালাইতো, গাড়ির কাজ করতো, তো ওনার বন্ধু বান্ধব সবাই গেছে আন্দোলনে, উনিও বলছে যাবো, তো উনিও গেছে, কিন্তু উনি আর ফিরে আসে না। ওখানে 2 টাকায় গুলি খেয়ে উনি মারা গেছে। আমরা বিচার করিয়ে দেওয়া লাগবে, আমরা যে কিভাবে চলবো আমাদের একটা বিচার করিয়ে দেওয়া হয়। জুলাই আগস্টে নিহত ও আহতদের বেসরকারিভাবে সহায়তা দেয়া হলেও আজীবন সম্মানের দাবি তাদের। তাদের প্রত্যেককে আজীবন তাদের পরিবার পরিজনের জন্য এই আর্থিক বিষয়টা, ভাতা বিষয়টা, সম্মানে, আমি ভাতা বলবো না, সেই সম্মানই যেন অব্যাহত থাকে।
যদিও শহীদ পরিবারগুলোকে সহায়তা দেওয়ার কথা বলছে জেলা প্রশাসক। সরকারের যত সহযোগিতা আছে তাদের জন্য আমরা সবসময় সেগুলো সময় মতো পৌঁছে দিচ্ছি। 17 জন শহীদ পরিবারই সরকারের আর্থিক সুযোগ সুবিধা পেয়েছে। সর্বশেষ গণহত্যায় দোষীদের বিচারের পাশাপাশি শহীদ পরিবারগুলোর দাবি রাষ্ট্রীয় স্বীকৃতি। ডিভিসি নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ফিরছে ৩২ বছর পর। তবে বাধা হয়ে দাঁড়ায় জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের বিচার ইস্যু। ফলে 2 দফায় পিছিয়ে সবশেষ 11 সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বর্তমান ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নির্বাচন আয়োজনের অনুকূলে রয়েছে বলছেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা। সকল সংগঠনগুলোর মধ্যে একটা সহাবস্থান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ঐক্য আমরা দেখতে পাচ্ছি। ক্যাম্পাসও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো খুবই সুন্দর সুষ্ঠু একটি পরিবেশ আছে। আমরা বিশ্বাস করি এবার জাকসু নির্বাচন পিছনের কোনো কারণ দেখছি না। তবে ছাত্রদল বলছে নির্বাচনের আগে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার না হলে শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন ঘটবে না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনটি সম্পন্ন করবে এবং তার আগেই অবশ্যই যারা জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত তাদের বিচার প্রক্রিয়াটিতে অবশ্যই নিশ্চিত করবে। 2 দফা নির্বাচন পেছালেও প্রশাসনের প্রতি আস্থা রাখতে চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির। তবে আস্থা নেই বাম সংগঠনগুলোর। যেহেতু এই প্রশাসন আমাদের বিপ্লবের ফসল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দায়িত্ব নিয়েছে, সেই জায়গা থেকে আমরা প্রশাসনের প্রতি শেষবারের মতো আস্থা রাখি যে তারা যে সন্ত্রাসীদের বিচার কার্যক্রম সেটা শেষ করে দ্রুত সময়ের মধ্যেই জাকসু নির্বাচন আয়োজন করবে। বিচার যেহেতু আমাদের একটা অন্যতম প্রধান দাবি, এটা নিশ্চিত হওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি এবং একই সাথে জাকসুর পরিবেশ নিশ্চিতের জন্য অনেক বেশি জরুরি। এজন্য বিচারের ব্যাপারে আমরা আপোষহীন ছিলাম। এজন্য আমরা তৃতীয়বারের মতো আমাদের দাবি প্রশাসনকে সময় দিয়েছি। বিচার এবং জাকসু আসলে মুখোমুখি নয়, বরং দুইটা একসাথে চলতে পারে, কিন্তু বিচারের অজুহাতে বারবার জাকসুটা পেছানো হয়েছে এবং আসলে প্রশাসনের এই যে গাফিলতি, এই যে তারিখ পেছানো, সেটা আমাদের আসলে শঙ্কিত করে যে আসলে আদৌ জাকসু প্রশাসন করতে পারবে কিনা। সব সংকট মোকাবিলা করে সবার অংশগ্রহণে নির্ধারিত সময়েই নির্বাচনের অঙ্গীকার প্রশাসনের। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নয়ন ঘটানো যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যথাসময়ে সকল অংশীজনের অংশগ্রহণের মাধ্যমে 33 বছর পরে একটি সুন্দর জাকসু ইলেকশন, সকলে পার্টিসিপেটরি ইলেকশন এবং অল ইউনিয়ন ইলেকশন করতে সক্ষম হবে। বহুল কাঙ্ক্ষিত জাকসু বাস্তবায়নে জুলাই হামলার বিচার বাধা হয়ে দাঁড়াবে না, এমন প্রত্যাশা সব পক্ষের। টিবিসি নিউজ ডেস্ক। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বাসিন্দাদের জীবন জীবিকার প্রধান উৎস পর্যটন। তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্তমানে বন্ধ পর্যটকদের যাতায়াত, আর এতে টান পড়েছে স্থানীয়দের আয়ে। কাজ হারিয়ে দিশেহারা দ্বীপের মানুষ, কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে। আয় ইনকামের পথটা বন্ধ হয়ে গেছে, তার জন্য মানুষ আয় ইনকাম করতে না পেরে তারা চুরি চামারি শুরু করতেছে। সেন্ট মার্টিনের মানুষ খুব এখন কোনো রোজগার নাই, সেক্ষেত্রে মানুষ এখন চুরি করতে বাধ্য হচ্ছে। একসময় নিরাপদ এলাকা হিসেবে নামডাক ছিল সেন্ট মার্টিনের, তবে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায়ই। বেকারত্বই এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। সেন্ট মার্টিনের ফ্লো পয়েন্ট অনেক চুরির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, কর্মসংস্থান না থাকার কারণে সেন্ট মার্টিনের এখন চুরি বাড়ি যাচ্ছে। তবে এ নিয়ে এখনো অভিযোগ পায়নি পুলিশ। দ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা। টুকটাক চুরি হচ্ছে এটা আমরা শুনতেছি, কিন্তু আমাদের কাছে এখনো অভিযোগ আসে নাই। তারপর আমরা তৎপর আছি চুরির বিষয়টা উদ্ঘাটন করার জন্য। কাউকে আমরা আটক করতে পারি তাহলে আইনগত ব্যবস্থা নিব। 8 বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের সাথে রক্ষা পাবে মানুষের জীবিকা, এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক। খানাখন্দ আর গর্তে ভরা শরীয়তপুর চাঁদপুর অঞ্চলের মহাসড়ক কোথাও সড়কের পাথর উঠে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সব বিবেচনায় সড়ক সম্প্রসারণ, কালভার্ট নির্মাণের জন্য 2019 সালে 4 লেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 5 বছর পার হলেও শেষ হয়নি জমি অধিগ্রহণ। টেন্ডার বাতিল হয়েছে কয়েক দফায়। ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছে বাস, পণ্যবাহী ট্রাক সহ ছোট বড় যানবাহন।
প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে চালক, যাত্রী ও পথচারী। এই রাস্তাটা আজকে প্রায় 2 বছরের যাবতে আমরা ভোগান্তিতে। অনেক যেই পরিমাণ ভাঙাচোরা হয়েছে, এতে চলাচলের জন্য আমাদের জন্য অনেক কষ্ট। এদিকে মহাসড়কে ধীর গতিতে গাড়ি চলাচলের সুযোগে ঘটছে ছিনতাই আর ডাকাতি। রাস্তা পুরো ভাঙা, গাড়ির দেরি, প্রতিদিন গাড়ি নষ্ট হয়, টায়ার কষ্ট হয়, গাড়ি হ্যাঙ্গার ভেঙে বসছেন, চাকা বাস্ট হয়ে যায়, ফুটে যায়, মানুষের চোখে যায়, মাল পড়ে জায়গা। বেহাল সড়কের কারণে কমেছে গাড়ির সংখ্যা। অনেক সময় গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরি, এতে কমেছে সরকারের রাজস্ব। প্রায় 24 কোটি টাকা আমরা রাজস্ব হারাচ্ছি রাস্তার অত্যন্ত বেহাল দশার কারণে। তাই অত্র এলাকার রাস্তা যদি ভালো হয় এবং প্রশস্ত হয়, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 21 জেলার মানুষের এবং যানবাহনের চলাচলের একটা সহজ মাধ্যম হবে। দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ। বর্তমানে বেশ কয়েক ধাপ পার হয়েছে, রিটেন্ডার করা হয়েছে কয়েকবারই নানান কারণে। বর্তমানে ওই টেন্ডার মূল্যায়নের পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে এবার কাউকে এদের কোনো নতুন ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া সম্ভব হবে। 4 ভাগে সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 868 কোটি টাকা। সড়কটির কাজ শেষ হলে নতুন মাত্রা যোগ হবে যোগাযোগে। টিভিসি নিউজ ডেস্ক। বিগত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ মেলে 572 কোটি 82 লাখ 61 হাজার টাকা, যা দিয়ে 18টি প্রকল্পের মাধ্যমে জেলার 5টি উপজেলার শতাধিক গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2 এর আওতায় নেয়া সড়কগুলো নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2023 সালের সেপ্টেম্বরে। দরপত্র অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল 1 বছরে, কিন্তু 5ই আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা গা ঢাকা দেয়ায় থেমে যায় কাজ। 1 বছর পর হচ্ছে ঘুরে ঠিকাদার পালাইছে, আমাদের যাত্রীর যেতে সমস্যা হয়, গাড়ির যেতে সমস্যা হয়, বিআইটি ভেঙে যায়। যাওয়া আসার জন্য যে একটা সুন্দর একটা ব্যবস্থা লাগে, সেটা তো নাই। আগের অবস্থা থাকলে তাও ভালো ছিল। এখন একটা ভ্যান যাওয়া গেলে ভ্যান আলাদা নিয়ে যাওয়া চায় না, 2টার উপর যাত্রী নিবে চায় না, দূর দূরান্তের আত্মীয় স্বজন যা দিলে তোমার রাস্তা ভালো নয়, তোমার রাস্তা যাওয়া যাবে না। কিছু কাজ শুরু হয়েছে জানিয়ে দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এলজিইটির প্রকৌশলী। 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সমাজে একটু তৈরি হয়েছে, কন্ট্রাক্টরদের মধ্যে বিশেষ করে তাদের অনেকেই পলাতক, সেক্ষেত্রে অনেক জায়গায় প্রতিবন্ধক তৈরি হয়েছে। আমরা সেটা ওভারকাম করে আশা করছি স্বাভাবিক করে ফেলবো। ইতিমধ্যে কিছু জায়গায় হয়ে গেছে, জনদুর্ভোগ যতটা দ্রুত কমানো যায় সে চেষ্টা আছে। দ্রুত সময়ের মধ্যে গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে, প্রত্যাশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। হলিউড কিংবা বলিউডের সিনেমায় সচরাচর দেখানো হয় টাইম ট্রাভেলে করে পুরনো সময় বা আগামীতে চলে যাওয়ার ঘটনা। তবে অবাক হলেও সত্যি তা এখনই সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না? এই মুহূর্তেই টাইম ট্রাভেল করতে চাইলে তাহলে চলে যেতে হবে আফ্রিকার দেশ ইথিওপিয়ায়, যেখানে সময়ের গতি চলছে একদম আলাদা গতিতে। প্রাচীন ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর 11 সেপ্টেম্বর উদযাপিত হয় নতুন বছর, স্থানীয় ভাষায় যার নাম এনকুতাদাস। প্রায় 15 বছর আগে উৎপত্তি ইথিওপিয়ার এই ক্যালেন্ডার শুধু ভিন্নই নয়, একেবারে আলাদা। সৌরচন্দ্র পদ্ধতি অনুযায়ী দেশটির ক্যালেন্ডারে মাসের সংখ্যা 13টি। প্রথম 12টি মাস 30 দিনের, আর শেষ মাস অর্থাৎ 13তম মাসটি মাত্র 5 দিনের। এসবের কারণ মূলত তাদের স্বতন্ত্র ক্যালেন্ডার। খ্রিস্টের জন্মসাল নির্ধারণ নিয়ে 5ম শতকে রোমান চার্চ ও ইথিওপিয়ান অর্থোডক্স চার্চের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। রোমান চার্চ তাদের তারিখ সংশোধন করে, কিন্তু ইথিওপিয়া করেনি। ফলে বিশ্বের অন্যান্য দেশ যেখানে গ্রেগরিয়ান বা পশ্চিমা ক্যালেন্ডার অনুসরণ করে, সেখানে ইথিওপিয়ান ক্যালেন্ডার 8 বছর পিছিয়ে আছে। তবে শুধু ক্যালেন্ডার নয়, ইথিওপিয়ার স্থানীয় সময় আর আন্তর্জাতিক সময়ের মধ্যে থাকে 6 ঘন্টার ব্যবধানও।
যদিও আধুনিক ইথিওপিয়ায় ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে পশ্চিমা ক্যালেন্ডার অনুসরণ করে, ফলে নগর এলাকায় দুই ক্যালেন্ডার ও সময় ব্যবস্থার সাথে তাল মেলাতে পারলেও গ্রামীণ অঞ্চলের এখনও অনেকেই জানেন না বহির্বিশ্বের সময়ের হিসাব। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।